দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকে চুরি ব্যাপারে একটি নতুন তথ্য আমাদের সামনে চলে এসেছে। সবাই এটা নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছে, কারণ সে ব্যাংকের ম্যানেজার একজন দক্ষ হ্যাকার। সে লন্ডনের ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং দেশে সে ব্যাংকে জয়েন হওয়ার আগে অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানকে বাঁচিয়েছেন। এখন জনগণের একটাই প্রশ্ন, এত বড় একজন হ্যাকারকে কেন সেই ব্যাংকের ম্যানেজার হিসেবে চাকরি দেওয়া হলো? জনগণের এই প্রশ্নের উত্তর কে দেবে? আদিত্য চৌধুরীকে শাস্তি দিবে, নাকি জনগণের টাকা এভাবে চলে যাবে? জানতে হলে আমাদের সাথেই থাকুন। নিউজ দেখার পর আদিত্য কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। সে তার বাবার দিকে একবার তাকাচ্ছে, আরেকবার নিজের দিকে তাকাচ্ছে। তার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ তোলা হবে সে কোনো দিন ভাবতেও পারেনি। সে তখন তার বাবার দিকে তাকায়। তার বাবা তখন বলে, তোমাকে আমি বারবার বলেছিলাম এসব ঝামেলায় না জড়াতে। আমার বিজনেস জয়েন হলে আজকে তোমাকে ঝামেলায় পড়তে হতো না, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। এরকম ঝামেলায় গিয়ে ফেসে গেছ। এখন দেখো তোমার বিরুদ্ধে কী রকম ভয়ঙ্কর একটা মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এই অভিযোগ থেকে তুমি কিভাবে এখন মুক্তি পাবে? আমার ছেলে হয়ে আমার সম্মানটাও পর্যন্ত তুমি নষ্ট করলে। আদিত্য তখনও বুঝতে পারেনি। এক মুহূর্তে সেখানে না দাঁড়িয়ে থেকে ব্যাংকের দিকে চলে যায়, কারণ এখন সে বোঝাতে যায় আসল ঘটনা। সে কোনো কিছু করেনি, কিন্তু যখনই সে সেখানে পৌঁছায় তখন জনগণ তাকে দেখে অনেক রেগে যায়। সবাই তাকে ধরে মারতে শুরু করে। ওদিকে রাফি কয়েকজন লোককে নিয়ে চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে সে আদিত্যের বিরুদ্ধে মামলা করে। রাফি এবং ব্যাংকের কোনো কাস্টমার নয়, সেজন্য সে কেস করতে পারবে না। তার কাছে সেই ব্যাংকে টাকা রাখার মতো কোনো প্রমাণ নেই, কিন্তু সে কয়েকজন লোককে বুঝিয়ে ফেলেছে। তারা তখন তাদের ইনফরমেশন নিয়ে চলে যায় থানায় এবং আদিত্যের বিরুদ্ধে মামলা করবে। সে মামলার তদন্তের জন্য আবার তিশাকে রাখা হয়। তিশা তখন এই কথাটা শুনে কান্না করতে শুরু করে। এখন তাকে আদিত্যকে অ্যারেস্ট করতে হবে, কিন্তু সে আদিত্যকে কিভাবে অ্যারেস্ট করবে? তার হাত পা কাঁপতে শুরু করেছে। সে তখন যেখানে বসে কান্না করতে শুরু করে, তখন পুলিশ কমিশনার এসে তাকে ধমক দিয়ে বলে, দিশা, তুমি এখনো বসে আছো? ওদিকে আদিত্য চৌধুরী যদি পালিয়ে যায় তাকে কিভাবে ধরবে? এখনই যাও, সে ব্যাংকের সামনে আছে, তাকে অ্যারেস্ট করে নিয়ে আসো। তার বিরুদ্ধে প্রমাণ এসেছে, এরপর যা হবে দেখা যাবে। কিন্তু এখন তাড়াতাড়ি তুমি আদিত্য চৌধুরীকে গিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসো, তাহলে জনগণ মেরে ফেলবে। তিশা তখন কিছুক্ষণ পুলিশ কমিশনারের দিকে তাকিয়ে থাকে, কিন্তু এখন তাকে যেতেই হবে। তখন সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায় এবং পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখতে পায় কয়েকজন লোক মিলে আদিত্যকে বেদরম মারতে শুরু করেছে। তাদের ভিতরে যেন একটু মায়া নেই, কারো প্রতি তারা একের পর এক আঘাত করে যাচ্ছে। তার উপরে আদিত্য তখন কোনো কথা বলতে পারছে না। সে প্রায় বেহুশ হয়ে গেছে, হাত পা কেটে গেছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ওদিকে সেই কালো টুপিওয়ালা লোকটা এই অবস্থা নিউজে লাইভে দেখছে। লাইভে এটা দেখার পর সে হাসতে শুরু করে আর চিৎকার করে বলেন, বন্ধু আদিত্য চৌধুরী, সেদিন যদি আমার কথা মেনে নিতে তাহলে আজকের তোমাকে এই দিন দেখতে হতো না। আজকের তুমি আমার মতো এখানে হাসি খুশি দিন কাটাতে পারতে, কিন্তু তুমি আমার কথা শোনোইনি। তুমি অতিরিক্ত ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছিলে, তাহলে আজকের তোমার ভালো মানুষের ফল তুমি পেয়ে গেলে। এখন এনজয় করো এই মারগুলো। তিশা তখন আদিত্যকে নিয়ে প্রথমে হসপিটালে যায়। হসপিটালে গিয়ে আদিত্যকে পুলিশের হেফাজতে রেখে চিকিৎসা করানো হয়। সবাই আদিত্যকে নিয়ে আলোচনা শুরু করেছে। প্রত্যেক টিভি চ্যানেলে তার নাম ছড়িয়ে পড়েছে। সবাই আদিত্যকে অনেক বাজে কথা বলছে, কিন্তু কেউ হয়তো আসল কথা জানতে পারছে না। এরপর আদিত্যকে পাঠানো হয় 2 সপ্তাহ পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য। সেই কাজের জন্য তিশাকে পাঠানো হয়। তিশা তখন আদিত্যকে নিয়ে একটা রুমের মধ্যে যায়। রুমের মধ্যে নিয়ে গিয়ে আরেকজন পুলিশ অফিসারকে বলে। পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়। নিয়ম হলো রিমান্ডের সময় অপরাধীকে বিভিন্নভাবে টর্চার করে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু আদিত্য চুপচাপ বসে আছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তার জীবনে এত ভয়ঙ্কর পরিস্থিতিতে সে কোনোদিন পড়েনি।
তাই এসব বিষয়ে তার কোনো ধারণা নেই। তখন তিশা তাকে টর্চার করার বদলে আস্তে আস্তে জিজ্ঞাসা করে, আমি জানি আদি তুমি এসব কাজ করতে পারো না, আমি তোমাকে অনেক বেশি বিশ্বাস করি, তাই তুমি কোনো ভয় পেও না, আমি তোমার উপর কোনো অত্যাচার করব না। তুমি সত্যি করে বলো তুমি কি করেছো? আদিত্য তখন কি বলবে কিছুই বুঝতে পারছে না, চারদিকে তাকায়। সে কোনো দিন জেলে আসবে সেটা চিন্তাও করেনি। সে সবসময় ভালো কাজ করার চেষ্টা করেছে, কিন্তু আজ সে ভালো কাজটাকে এত বড় একটা ভয়ঙ্কর বিপদে মধ্যে এনে ফেলবে সে কোনোদিন ভাবতে পারেনি। তখন সে তিশার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলে ওঠে, তিশা, তুমি আমাকে অনেক দিন থেকে চিনো, আমি কীরকম মানুষ এটা তুমি খুব ভালো করেই জানো। আমি এরকম কাজ কোনোদিন করতে পারি না সেটা তুমি খুব ভালো করেই জানো। তাই এসব প্রশ্ন করে আমাকে লজ্জা দিবে না। তোমার যদি আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা হয় তাহলে শাস্তি দিতে পারো, আমি প্রস্তুত আছি। আদিত্য, আমি তোমাকে অপমান করার জন্য কোনো কথা বলিনি। আসলে আমাকে এখানে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঠানো হয়েছে। আমি নিয়ম রক্ষার জন্য তোমাকে শুধু জিজ্ঞাসাবাদ করছি। আমি জানি তুমি এই কাজ করতে পারো না, কিন্তু তোমার কি কাউকে সন্দেহ হয় কে এই কাজ করতে পারে? আমার কাউকে সন্দেহ হয় না, কিন্তু যে এই কাজ করেছে সে অনেক প্ল্যান করে অনেক দিনে এই কাজ সম্পন্ন করেছে। না হলে এই কাজ এত তাড়াতাড়ি সম্পন্ন করা সম্ভব নয়। একজন দক্ষ মানুষ ছাড়া এই কাজ কোনোদিন কেউ করতে পারতো না, কারণ এই কাজটা খুবই ভয়ঙ্কর একটা কাজ। আমার যত সিকিউরিটি ছিল সেই সিকিউরিটি ব্রেক করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সাধারণ কোনো চোর তো সেটা করতে পারবে না। তোমার বিরুদ্ধে সেই অভিজ্ঞ ব্যক্তি কে যে তোমাকে এত বড় একটা বিপদের মধ্যে ফেললো? তুমি আমাকে তার নাম বলো, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। আমি জানি না, তবে তাকে ধরার একটা প্ল্যান আছে। যদি এই প্ল্যানটা ঠিকমতো করতে পারো তাহলে সে সামনে চলে আসবে, কোনো চিন্তা করে না। সেই প্ল্যানটা কি তাড়াতাড়ি আমাদেরকে বলো। আমার মনে হয় না তাকে তোমরা ধরতে পারবে, কিন্তু তাকে সামনে আনার একটা প্ল্যান হচ্ছে। সে ওই ব্যাংকের যত ডকুমেন্ট আছে সবগুলো সে নিয়েছে, যার ফলে ব্যাংকের বর্তমান মালিক সে। এখন যদি মালিকানা সরকারিভাবে জব্দ করে দেওয়া হয় তাহলে সে তার মালিকানা রক্ষা করার জন্য মেইল পাঠাতে পারে, আর যদি সে মেইল পাঠায় তাহলে আমি নির্দোষ প্রমাণ হয়ে যাব। সেটা কিভাবে সম্ভব আমি বলছি। যদি সে মালিকানা দাবি করে এই ব্যাংকের, তাহলে মানুষ বুঝতে পারবে সেই ব্যাংক থেকেও টাকা চুরি করেছে। এর ফলে আমার উপরে যে অভিযোগ আছে সেই অভিযোগ থেকে মুক্তি পেয়ে যাব। সেই জন্য একটা কাজ করতে হবে, তোমরা সবাইকে বলতে হবে যে আমি আমার অপরাধ স্বীকার করে ফেলেছি এবং আমাদেরকে আদালতে চালান করে দাও। এর ভিতর তুমি আমার পরিবারের কাছে যাও, পরিবারের কাছে গিয়ে একজন উকিল নিয়োগ দাও। যদি আদালত আমাকে সাপ্লাই না করা হয় তাহলে এখানে আমার পক্ষে থেকে লড়তে আসা সম্ভব না। যদি আদালত দিয়ে দাও তাহলে তোমার উকিল তখন একটা কথা বলবে, তখন সেই জায়গা থেকে যখন অর্ডার আসবে যে ব্যাংকের কাগজপত্র জব্দ করে দেওয়া হোক এবং আমাকে শাস্তি দেওয়া হোক, আর আমাকে শাস্তি দেওয়া হলে সমস্যা নেই। যদি ওই লোকটা সামনে চলে আসে তাহলে সবাই বুঝতে পেরে যাবে যে আমি চুরি করিনি। সেই জন্য প্রথমে আমাকে অপরাধী সাজতে হবে। তিশা তখন আদিত্যের বুদ্ধি শুনে চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে আছে। ছেলেটা কত বিষয় নিয়ে চিন্তা করে, তার গম্ভীর থাকাটা মানায় না। কারণ সে যদি গম্ভীর না থাকতো তাহলে এত জিনিস চিন্তা করতে পারতো না। এটা কারোর মাথায় আসেনি। সত্যি তো সে লোকটা যদি তার মালিকানা দাবি করে তাহলে সবাই বুঝতে পেরে যাবে যে লোকটা চুরি করেছে। আদিত্য কোনো কাজ করেনি, তাই আদিত্য সেখান থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু লোকটাকে ধরতে হবে। এর জন্য তারা সেই নাটকটাই সাজায় এবং বলে যে আদিত্য সব কিছু স্বীকার করে নিয়েছে। যখন এই খবরটা মিডিয়ার মধ্যে যায় তখন সবাই কথাটা নিয়ে অনেক আন্দোলন শুরু করে এবং আদিত্যের শাস্তির জন্য দাবি জানায়। কিন্তু সেই লোকটা বুঝতে পারে না আদিত্য কেন সবকিছু স্বীকার করে নিল। সে তো কোনো কেউ কাজ করেনি, তাহলে সে কেন স্বীকার করে নিল? কিন্তু সে অনেক বেশি খুশি হয়েছে যে আদিত্য সবকিছু স্বীকার করে নিয়েছে। এখন আদিত্যকে আর কেউ বাঁচাতে পারবে না। ওদিকে ফারজানা এসব বিষয় টিভিতে দেখে কান্নায় ভেঙে পড়েছে। আর সে যখন জানতে পেরেছে যে তিশা আদিত্যকে গ্রেফতার করেছে তখন তিশার প্রতি একটা অভিমান চলে এসেছে। তিশা যখন বাসায় ফিরে যায় তখন ফারজানা কোনো কথা বলে না, চুপচাপ নিজের রুমে বসে থাকে। তিশা বাসায় আসলে ফারজানা এগিয়ে এসে গল্প করত, কিন্তু আজকে কোনো কথা বলছে না। তিশা কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ভাবি তুমি আজকে
কোনো কথা বলছো না কেন? কি হয়েছে? তারপরে তুমি কেন আদিত্যকে জিজ্ঞেস করতে গেলে? সে তো এই কাজ করেনি, আর সে এই কাজ করেছে সেটা তুমি কিভাবে জানলে? তুমি সাংবাদিকদের সামনে এই কথাটা কেন বললে? ও আচ্ছা, এই ব্যাপার নিয়ে তুমি রাগ করেছো? তুমি কোনো চিন্তা করো না, আদিত্যর সাথে আমার কথা হয়েছে। আমাদের একটা প্ল্যান আছে। এখন তোমার বাসায় যেতে হবে। তুমি ভাইকে নিয়ে চলো তোমাদের বাসায়। এখন এখানে থাকলে হবে না, তোমার বাসায় যেতে হবে। এখন তারা তিনজন চলে যায় আদিত্যের বাসায়। আদিত্যের মা তো কান্না করতে করতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তিশাকে দেখতেই রাগ করে চিৎকার করতে শুরু করেন। তিশাকে তিনি সামনে দেখতে চান না। তখন তিশা আদিত্যের মায়ের কাছে গিয়ে বলে, আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আদিত্যর সাথে সব বিষয় নিয়ে কথা বলেছি। ও আমাকে এই কাজ করতে বলেছে। আপনি কোনো চিন্তা করবেন না, 1 মাসের ভিতরে ওর মুক্তি হয়ে যাবে। যখন আদালতে এই কেসটি শুরু হবে তখন আদিত্য এই সব কিছু থেকে মুক্তি পেয়ে যাবে। আদিত্যর বাবা তিশার দিকে এগিয়ে আসেন। তিনি এসব বিষয় জানতে চান। তখন তিনি প্রশ্ন করেন, তোমরা কি প্ল্যান করেছ? আদিত্য যে সব কিছুর স্বীকার করে নিয়েছে এটা তুমি বললে। এখন যখন আদালতে কেসটা যাবে তখন আদিত্য সব কিছু স্বীকার করে নিবে, আর সে চুরি করেছে স্বীকার করার পরেও সে কিভাবে মুক্তি পাবে? এই বিষয় নিয়ে আপনার সাথে আমি পরে কথা বলবো। এখন আপনি তাড়াতাড়ি একজন ভালো উকিল নিয়োগ দিন। আদিত্য মুক্তির জন্য আমি তাকে সব কিছু বুঝিয়ে বলবো। আমাদের একটা প্ল্যান আছে। এই প্ল্যানটা মতো কাজ করলে আসল অপরাধী সামনে চলে আসবে। তখন তিশার কথা মতো একজন ভালো উকিল নিয়োগ দেওয়া হয় এবং 3 দিন পর আদিত্যকে আদালতে তোলা হয়। তখন তিশা গিয়ে সেই উকিলের সাথে দেখা করে। আপনাকে আমি যা বলছি ঠিকই তাই করবেন। আর আদিত্য সবকিছু স্বীকার করে নিয়েছে, সেটা আপনি মেনে নেবেন, সমস্যা নেই। আদিত্য আদালতেও সবকিছু স্বীকার করে নেবে। আপনি যখন বলবেন সে যেহেতু আদিত্য এই সব কিছু চুরি করেছে এবং তার শাস্তি হয়েছে এবং এই বিষয়ে সমাধান হয়ে গেছে, সেহেতু ওই ব্যাংকের মালিকানা যেন জব্দ করে দেওয়া হয়, কারণ ব্যাংকের মালিকানা আদিত্যর কাছে চলে গেছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু বুঝতে পেরেছি। আমি আপনাদের কথা মতোই কাজ করব। আদালতে আমি এই কথাটাই বলবো, আপনারা কোনো টেনশন করবেন না। আদালত শুরু হতেই সেই লোকটা সব কিছু বলে দেয় এবং আদালত থেকে রায় ঘোষণা করা হয় যে আদিত্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সেই ব্যাংকের মালিকানা জব্দ করা হয়েছে। এই কথাটা শোনার পর সেই কালো টুপিওয়ালা লোকটা চিৎকার করতে শুরু করে। সে তখন নীলাকে বলে, এটা কিছুতেই হতে পারে না। ওই ব্যাংকের মালিকানা আমার। ওই ব্যাংকের সব কাগজপত্র আমার কাছে আছে। ওই ব্যাংকটা যদি আমি এখন বিক্রি করতে যাই তাহলে ওই ব্যাংকের জায়গা সহ যদি আমি বিক্রি করি তাহলে প্রায় 100 কোটি টাকা বিক্রি করতে পারবো। এত টাকা আমি হাতছাড়া করতে চাই না। এই ব্যাংকে সব কাগজপত্র আমার কাছে আছে। আমি সেটা আদালতের কাছে পেশ করতে চাই এখনই। তুমি সব কিছুর ব্যবস্থা করো। আমি এখনই ওই কেসটাকে আবার শুরু করতে চাই। আদালতের কাছে সব কিছু মেল করে পাঠাতে হবে। তোমাকে বাংলাদেশে যেতে হবে। আদিত্যের বাড়ির সবাই কান্না করতে করতে মরে যাচ্ছে। তারা ভেবেছিল যে আদিত্য মুক্তি পেয়ে যাবে, কিন্তু আদিত্যের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে। তিশাকে কেউ সহ্য করতে পারছে না। তিশা তখন আদিত্যের বাবার কাছে যায়। আদিত্যের বাবাকে কিছুই বোঝাতে পারছে না। তখন সবকিছু সে বলে। তখন সবাই বুঝতে পারে বিষয়টা, কিন্তু তবুও কেউ শান্ত হতে পারছে না, কারণ যতক্ষণ না আদিত্য মুক্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ শান্ত হতে পারছে না। তখন আদিত্য মা বলে, তোমরা যে প্ল্যানটা করেছো না, এখন যদি সেই লোকটা মালিকানা দাবি করে তাহলে তো আমার ছেলেটাকে সারা জীবন জেলের ভিতরে পচে মরতে হবে। এই কথাটা শোনার পর সবার মাথায় চিন্তার ভাঁজ পড়ে যায়। সত্যি তো, লোকটা যদি মালিকানা দাবি না করে তাহলে তো সব কিছু শেষ হয়ে যাবে। আদিত্যকে সারা জীবন জেলের মধ্যে পচে মরতে হবে। কিন্তু তিশার কেন জানি মনে হচ্ছে সেই লোকটা মালিকানা দাবি করবে, কারণ ব্যাংকের দাম বর্তমানে 100 কোটি টাকা, আর কোনো মানুষ স্বাভাবিক অবস্থায় 100 কোটি টাকা ছেড়ে দিতে চাইবে না। প্রায় 4 দিন হয়ে যায়, কিন্তু কোনো ইনফরমেশন তাদের কাছে আসছে না। তখন তারা অনেক বেশি চিন্তায় পড়ে যায়।
সত্যি লোকটা কি তাহলে মালিকানা দাবি করবে না? পঞ্চম দিন সকালে হঠাৎ করে আদালত থেকে তাদের কাছে ইনফরমেশন আসে যে আদিত্যকে আবার আদালতে হাজির করতে হবে, কারণ কেসটা আবার নতুন করে শুরু হতে হবে। আদিত্য তখন খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ এখন সে মুক্তি পেয়ে যাবে। তার বিরুদ্ধে যত অভিযোগ আছে সব কিছু এখন তার উপর থেকে চলে যাবে, কারণ সেই লোকটা যদি মালিকানা দাবি করে তাহলে সবাই বুঝতে পারবে যে ওই লোকটাই সকল কাজ করেছে, আদিত্য কোনো কিছুই করেনি। আদালতে কেসটা শুরু হওয়া মাত্রই উকিল বলে ওঠে, আমাকে ক্ষমা করবেন মহামান্য আদালত, কিন্তু আমি এই প্ল্যানটা সাজিয়েছিলাম। এটা আমাদের একটা সাজানো নাটক ছিল। আদিত্য চৌধুরী কোনো কিছুই করেনি। আমরা শুধু ওই লোকটার সামনে আনার জন্য এই প্ল্যানটা সাজিয়েছিলাম। আদিত্য চৌধুরী সবকিছু স্বীকার করে নিয়েছেন এই কারণেই। আদালত তখন কোনো কথা না বলে কেসটা শুরু করে। নীলাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ এই কেসটা নিয়ে কথা বলার জন্য, কারণ সেই লোকটা সামনে আসতে চায় না। কারণ আদিত্য যদি ওই লোকটাকে দেখতে পারে তাহলে চিনে যাবে এবং সব কিছু বুঝে ফেলবে। আর আদিত্য সব ইনফরমেশন জানে ওই লোকটার ব্যাপারে। সে কোথায় দুর্বল আদিত্য ভালো করেই জানে। আদিত্য তার দুর্বলতার সুযোগ নেবে, তাই ওই লোকটা বেশি দিন পালিয়ে থাকতে পারবে না, সেজন্য নীলাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন জজ সাহেব বলেন, আপনারা যে কাজটা করেছেন সেটা খুবই অন্যায় একটা কাজ করেছেন, কারণ আদালতের সময় নষ্ট করা খুবই খারাপ একটা কাজ। আপনারা যদি সরাসরি এই বিষয়টা নিয়ে কেস করতেন তাহলে আদালতের সামনে এসব সব কিছু পরিষ্কার হয়ে যেত এবং এই কেসটা আবার তৃতীয়বার শুরু করতে হতো না। আদালতের এই সময় নষ্ট করার জন্য আপনাদেরকে জরিমানা দিতে হবে। মহামান্য আদালত, আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের এই বেয়াদবি করার জন্য। আমরা নিয়ম ভঙ্গন করেছি তা আমরা জানি। আমরা জরিমানা মেনেও নিয়েছি, কিন্তু আমরা এই কাজটা করেছি কারণ আমাদের কাছে তখন উপযুক্ত কোনো প্রমাণ ছিল না। আমরা যদি এই কথাটা বলতাম তাহলেই কেউ আমাদের কথা বিশ্বাস করতো না। এই লোকটাকে সামনে আনার জন্যই আমরা এই প্ল্যানটা সাজিয়েছিলাম। আমাদেরকে ক্ষমা করবেন। তখন বিপক্ষের উকিল কোনো কথা বলছেন না। তখন জজ সাহেব বলে ওঠে, আদিত্য চৌধুরীর বিরুদ্ধে কে এই কাজ করেছে তাকে আমরা দেখতে চাই। কে এই জায়গার মালিকানা দাবি করেছে তাকে উপযুক্ত প্রমাণসহ তার দলিল পেশ করার জন্য কাঠগড়ায় হাজির করা হোক। তখন নীলা গিয়ে কাঠগড়ায় দাঁড়ায়। আদিত্য তখন নীলাকে দেখেই চিনতে পেরে যায়। সে স্তব্ধ হয়ে নীলার দিকে তাকিয়ে আছে। এত বছর পর নীলাকে সে দেখছে। নীলাকে সে লন্ডনে ফেলে এসেছিল। আজকে নীলা তার বিরুদ্ধে এই কেস করেছে। আদিত্য তখন কোনো কথা বলছে না। নীলা তখন তার সব প্রমাণ পেশ করে, যেহেতু তার কাছে সব কিছুর কাগজপত্র আছে, তাই তার বিরুদ্ধে এখন আদালত কিছু করতে পারবে না, কারণ সে এখন এই জায়গায় মালিক। তার কাছে কাগজপত্র দলিল সব কিছু আছে। এখানে ওই লোকটা মারাত্মক একটা বুদ্ধি খাটিয়েছে। সে সব কিছু নীলার কাছে বিক্রি করে দিয়েছে বলে কাগজে সাইন করেছে। এখন নীলা এই জায়গার মালিক। সে এই জায়গা কিনে নিয়েছে। এটা চুরি করা হোক বা ডাকাতি করা, এটা তার দেখার বিষয় নয়। তাই আদালত এই চুরির কারণ যে নীলা সেটা জানতে পারার পরেও নীলাকে সবকিছু বুঝিয়ে দেয় এবং আদিত্যকে মুক্তি দিয়ে দেয়। তারা জানে যে নীলা চুরি করে এই জায়গাটা পেয়েছে, কিন্তু এখন যদি নীলার বিরুদ্ধে কেউ কেস না করে তাহলে নীলাকে এই জায়গা বুঝিয়ে দিতে হবে, কারণ তার কাছে উপযুক্ত প্রমাণ রয়েছে। কিন্তু আদিত্য মুক্তি পাওয়ার পরপরই তিশার কাছে যায়। তিশাকে তখন বলে, তিশা, তুমি বুঝতে পারছো না, এই বিষয়টা সবকিছু আমার আস্তে আস্তে সামনে চলে আসছে। এই মেয়েটাকে আমি চিনি। ওর সাথে আমি প্রায় 3 বছর লন্ডনে একসাথে পড়াশোনা করেছি। ও কেন এত বছর পর আমার সাথে লাগতে আসলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি জানি না এই কাজ একা করতে পারবে না, কারণ সে তেমন একটা অভিজ্ঞ নয় এই সব ব্যাপারে। আর সে মেয়ে মানুষ, এত কিছু একসাথে ম্যানেজ করতে পারবে না। আমার মনে হয় তার সাথে আরও কেউ আছে। তাই সবার আগে নীলাকে ধরে নিয়ে আসতে হবে এবং তার কাছ থেকে সব ইনফরমেশন নিতে হবে। কে নীলার সাথে আছে সেটা জানতে হবে। কিন্তু আমরা তো এখন নীলাকে অ্যারেস্ট করতে পারবো না, কারণ এটা কোনো সরকারি নিয়ম নয়, একটা পার্সোনাল একটা বিষয়। এটা একটা বেসরকারি ব্যাংক ছিল, সেই জন্য আগে কাউকে তার বিরুদ্ধে কেস করতে হবে। তাই এইভাবে সরাসরি নীলাকে গ্রেপ্তার করা আইন বিরোধী।
আমরা নীলাকে গ্রেপ্তার করতে পারবো না? অনেক তো হয়েছে ভালো মানুষই, আর ভালো মানুষ সেজে থাকলে কখনো কিছু করা সম্ভব নয়। তাই আমাদেরকেও খারাপ পথে যেতে হবে। যার খারাপ কাজ করে সবকিছু কেড়ে নিয়েছে তাদের কাছ থেকে খারাপ কাজ করে এসব কিছু ফিরিয়ে আনতে হবে। নীরা যেহেতু এসব কিছু অবৈধ পথে নিয়ে গেছে, সেই জন্য আমাদেরকেও অবৈধ পথ ধরে তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে আসতে হবে। কিন্তু এই কাজ করার একটা আইন বিরোধী কাজ। যদি তোমাকে কেউ এই কাজের মধ্যে ধরে ফেলে তাহলে কিন্তু আমার হাতে কিচ্ছু করার থাকবে না। আমাকে তোমাকে গ্রেপ্তার করতেই হবে। আমি যদি পুলিশের চাকরি বাঁচাতে চাই তাহলে তোমাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি এমনভাবে কাজটা করব যে কেউ কোনো প্রমাণ জানতে পারবে না। তুমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে যাবে না। যদি তুমি আমাকে ধরতে পারো তাহলে অবশ্যই গ্রেপ্তার করবে। এটা তোমার একটা প্রফেশন। আমি তোমার জায়গা থেকে তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। তখন আদিত্য সেখান থেকে চলে যায়। তিশা আদিত্যকে মুক্তি দিতে পেরেছে এটা ভাবতেই তার অনেক খুশি লাগছে। সে এখন ফারজানার সাথে দেখা করতে যায়। ফারজানা তখন তিশাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, কারণ সে তিশার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তিশা তখন ফারজানাকে বলে, ভাবি, তোমাকে আমি বলেছিলাম যেটা সেটা মিথ্যে বলেছিলাম। আমি সত্যি আদিত্যকে অনেক বেশি ভালোবাসি। তুমি প্লিজ আদিত্যকে বোঝাও। আমি ওর সামনে লজ্জার কারণে কিছুই বলতে পারছি না। আমার অনেক বেশি লজ্জা লাগছে। আমি কোনো কিছু বলতে পারবো না। প্লিজ তুমি একটা কিছু করো। ফারজানা তখন মুস্কি হাসলো, কারণ সে আগে থেকেই এই বিষয়টা বুঝতে পেরেছিল, কিন্তু এতদিন এত ঝামেলার কারণে পরিবারের কাছে বলেনি। এখন সে পরিবারের কাছে সব কিছু বলে দিবে। কিন্তু আদিত্য কি এটা মেনে নেবে? কারণ আদিত্য এখন এসব বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সে যদি এসব বিষয়ে মেনে না নেয় তখন সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আদিত্যের বাবার সাথে কথা বলবে। আদিত্য আর কারো কথা না শুনলেও তার বাবার কথা সব সময় শুনে, তাই তার বাবা যে সিদ্ধান্ত নিতে সেটা মেনে নেবে। আমি তখন কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এখন যে করেই হোক নীলাকে আটক করতে হবে, কিন্তু নীলা কোথায় থাকে কি করে কিছুই তো জানি না। এই কাজও একা করতে পারবে না, তার মানে নীলার সাথে কেউ আছে। এখন আমার কেন জানি মনে হচ্ছে আমার পুরনো শত্রুটাই আমার সাথে লাগতে এসেছে, কিন্তু এখন কি হবে কিছুই বুঝতে পারছি না। আমি তখন নীলাকে খুঁজতে শুরু করলাম। আমার কিছু বন্ধু বান্ধব রয়েছে, তাদেরকে নিয়ে আসলাম এবং এখন নীলাকে আটক করতেই হবে। সেই জন্য আমি গোয়েন্দা সংস্থায় চাকরি করে আমার এক বন্ধু রকিবকে কল দিলাম। দোস্ত, তুই জানিস এতদিন ধরে আমি কোনো একটা ঝামেলায় ছিলাম। তোরা হয়তো দেশের এই ঝামেলার ব্যাপারটা বুঝতে পেরেছিস। এখন আমি চাই ওই মেয়েকে খুঁজে বের করতে। নীলা এই কাজের মধ্যে জড়িয়ে আছে। নীলা আমার সাথে অনেকদিন পড়াশোনা করেছে, তাই আমার মনে হচ্ছে আমার পুরনো শত্রুরা এই কাজগুলো করেছে। কিন্তু নীলা এখন কোথায় থাকে কি করে কিছুই তো জানি না। ওর সাথে আমি কথা বলতে চাই। আচ্ছা দোস্ত, তুই কোনো চিন্তা করবি না। তুই ওই মেয়েটার ফটো আমার কাছে পাঠিয়ে দে। আমি ওই মেয়েটাকে যে করেই হোক খুঁজে বের করার চেষ্টা করছি। ওরা কিছুতেই পালাতে পারবে না। এত বড় একটা সিন্ডিকেট করে ফেলেছে, আর এভাবে পালিয়ে যাবে এটা কোনোদিন হতে পারে না। আমি তখন রকিবের কাছে পাঠিয়ে দিলাম নীলার ফটো। এখন নীলাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে। যদি একবার নীলাকে খুঁজে পাই তাহলে তার সাথে আর কে কে জড়িয়ে আছে সেই বিষয়টা আমি জানতে পেরে যাব। ওদিকে ফারজানা আদিত্যের বাবার সাথে কথা বলেছে। আদিত্যের বাবা কোনো আপত্তি নেই তিশাকে নিজের ছেলের বউ করে আনতে, কিন্তু আদিত্য মেনে নেবে কিনা সেটা নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছে। তখন ফারজানা বলে, ছোট আপু, আমি জানি আদিত্য এখন এসব ঝামেলায় পড়ে গেছে, আর ওর বয়স কম হয়নি। ওকে এখন বিয়ে দেওয়াটা দরকার। তাই তোমার ওর ঝামেলার কথা কোনো কিছুই মেনে নেবে না। ওকে জোর করে হলেও তোমরা বিয়ে দিয়ে দাও। আমি জানি ও তোমার কথা ছাড়া আর কারো কথা মেনে নেবে না, তাই তুমি ওকে জোর করলে অবশ্যই সে রাজি হবে। তুমি কোনো টেনশন করো না, আমি কথা বলবো আদিত্যের সাথে। আদিত্য এমনিতেই রাজি হবে। আর তিশা মামুনিকে আমার অনেক বেশি পছন্দ। আমাদের আত্মীয়ের মধ্যে ওকে নিয়ে আসাটাই ভালো। তাই তুমি কোনো টেনশন করো না। আজকে আদিত্য বাসায় ফিরলেই আমি ওর সাথে এসব বিষয় নিয়ে কথা বলবো। সত্যিই ওর বিয়ের বয়স হয়ে গেছে, এখন ওকে বিয়ে দেওয়া দরকার। তিশা তখন লজ্জায় মরে যাচ্ছে। তার বিয়ের কথা হচ্ছে আদিত্যের সাথে। আদিত্যকে সে কোনোদিন বলতে পারেনি সে আদিত্যকে ভালোবাসে, কিন্তু এখন তার বিয়ের কথা হচ্ছে। আদিত্যের সাথে তার মাঝে মাঝেই দেখা করতে হবে এই কেসের ব্যাপারে।
সে আদিত্যের সামনে কিভাবে গিয়ে দাঁড়াবে এসব বিষয়ে চিন্তা করতে করতে তার মাথা ব্যথা হয়ে গেছে। আদিত্য যখন রাতে বাসায় ফিরে তখন তার বাবা তাকে ডেকে নিয়ে আসে। সবাই বসে আছে, তখন আদিত্যর বাবা বলে, আদিত্য, আমরা তোমার বিয়ে ঠিক করেছি। অনেক বয়স হয়েছে, এখন আমাদের কথা আর তুমি ফেলতে পারবে না। তোমাকে অনেক দিন বিয়ের কথা আমি বলেছি, এখন আমরা তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। আগামী শুক্রবার তোমার বিয়ে, তাই প্রস্তুতি নিয়ে নাও। আমি আমার বিয়ের কথা শুনে আমার মাথা নষ্ট হয়ে গেল। এখন কি করব আমি তো তিশাকে ভালোবাসি, কিন্তু তিশাকে আমি কোনোদিনও বলতে পারিনি বাবা কার সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি বাবাকে কি বলবো কিছু বুঝতে পারছি না। এর মধ্যে এসব ঝামেলা। এখন আমি বিয়ে করতে চাচ্ছিলাম না, কিন্তু বাবা এরকম করে কথা বলছে কেন? আমি তখন বাবাকে বললাম, আমি বুঝলাম না বাবা, তোমার এত তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করে ফেললে, আর কার সাথে আমার বিয়ে হচ্ছে সেটাই তো আমি জানি না। হঠাৎ করে এসে বলছে শুক্রবার আমার বিয়ে। কোনে কে? আমরা তিশার সাথে তোমার বিয়ে ঠিক করেছি, তাই তোমাকে বিয়েটা করতেই হবে। আমরা তোমার কোনো কথা মেনে নিব না। অনেক দিন তোমার কথা মেনে নিয়েছি, আজ তোমাকে 4 বছর হলো বিয়ের কথা বলে আসছি। তোমার চাকরি হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু তুমি বিয়ে করতে চাইছো না। এখন আর তোমার কোনো কথা আমরা মেনে নিব না। তিশাকেই তোমার বিয়ে করতে হবে। তিশার কথা শুনে মনে মনে কিছুটা স্বস্তি পেলাম। এতক্ষণ অনেক টেনশনের মধ্যে ছিলাম, কিন্তু এখন আমি বিয়ে করতে চাই না। কথাটা বুঝতে হবে, কিন্তু তিশার সাথে এসব বিষয় নিয়ে কথা বলতে গেলে বাবা অনেক বেশি রেগে যাবেন। বাবা আমাকে অনেক বেশি ভালোবাসেন, কোনোদিন কোনো কাজে বাধা দেননি, কিন্তু এখন যদি বাবার কথা মেনে না নেই তাহলে সমস্যা হবে। আর তিশাকে এখন বিয়ে করতে গেলে আমি সব কিছু থেকে দূরে যাব। এখন যদি ওর মায়ায় আমি জড়িয়ে পড়ি তাহলে আমি আমার প্ল্যান সাকসেসফুল করতে পারবো না। আমি এই অপরাধীকে ধরতে পারবো না। আর যে আমাকে এত বড় একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেললো তাকে আমি এমনিতেই ছেড়ে দিব, এটা হতে পারে না। কি এত চিন্তা করছো? তোমার কোনো কথা আমরা মেনে নিব না, তাই আমি যেটা বলছি সেটা শোনো। তোমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তেই তুমি মেনে নাও। আর তোমার শুক্রবার বিয়ে, তুমি প্রস্তুতি নিয়ে নাও। শুক্রবার কোনো কাজের কথা বলবে না, কিন্তু এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে। মায়ের কথা শুনে আর কোনো কথা বললাম না, নিজের রুমে চলে আসলাম। এখন আমি কিভাবে বিয়ে করব? আমি তখন মনে মনে স্থির নিলাম, যাই হোক বিয়েটা করে নিই, এরপর আমি কাজ করতে পারবো। আর তিশা যদি পাশে থাকে তাহলে আলাদা একটা শান্তি পাবো। তাই আর কোনো কথা না ভেবে বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। কিন্তু আমার এই বিয়ের ব্যাপারটা কে কথা বলল? নিশ্চয়ই ফারজানা। সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তখন আদিত্যের বাবা সবকিছু ঠিক করে ফেলেন। তিশার বাবা মার কাছে সবকিছু বলে দেন এবং সবাই বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে। তিশা তখন মনে মনে আনন্দে ভেসে যাচ্ছে, কারণ আদিত্য তাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। কিন্তু আদিত্যের সামনে এখন সে কিভাবে যাবে? এভাবে দেখতে দেখতে 4টা দিন কেটে যায়। আজকে বুধবার, আর মাত্র 2 দিন আছে বিয়ের। আদিত্য তখন মনে হচ্ছে চিন্তা করলো, এই 2 দিন যেন কোনো ঝামেলা না হয়। কিন্তু রাতের বেলা যখনই সে ঘুমাতে যাবে তখনই হঠাৎ করে রাকিব কল করলো। দোস্ত, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি আমার অফিসে চলে আয়। মেয়েটাকে ধরতে পেরেছি। মেয়েটা পালানোর চেষ্টা করছিল, তাকে আমরা এয়ারপোর্টের পুলিশ অফিসারের সাহায্য নিয়ে ধরতে পেরেছি। তাড়াতাড়ি চলে আয়। আমি তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি জানি যদি নীলার সাথে এখন দেখা করতে যাই তাহলে বিভিন্ন ঝামেলায় পড়তে হবে, কিন্তু আমাকে এখন যেতেই হবে, কারণ নীলাকে তার ধরে নিয়ে এসেছে। এখন নীলাকে জিজ্ঞেস করতে হবে। সেই জন্য আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চলে গেলাম। সেখানে যাওয়া মাত্র সেখানে নীলা আমাকে দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তার মানে আদিত্য তুমি আমাকে এখানে ধরে নিয়ে এসেছো? কেন ধরে নিয়ে এসেছো? নীলা, তুমি কেন এই কাজ করলে? তোমার সাথে তো আমার অনেকদিন আগের ঝামেলা, সেই ঝামেলা শেষ হয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি না সেটা বলে দিয়েছি, কিন্তু তুমি আমাকে কেন আমার সাথে এরকম করছো? তুমি কেন এই ব্যাংকটা হ্যাক করলে? আর ওই ব্যক্তির সব টাকা পয়সা তোমরা নিয়ে কি করেছো? এখন যে আমাকে ফাঁসিয়ে দিলে, আমার পুরো দেশের সামনে লজ্জিত করলে, এর ফলাফল কি হবে তোমরা বুঝতে পারছো? তুমি কি পাগল হয়ে গেছো? ওই ব্যাংকটা আমাদের, ওই ব্যাংকের মালিক আমরা। তাই তোমরা শুধু শুধু ঝামেলা করো না। আমরা কিন্তু এখন পুলিশের কাছে গিয়ে কেস করব তোমাদের বিরুদ্ধে। তোমরা আমাদের সম্মানহানি করার চেষ্টা করছো। রাকিব তখন নীলার দিকে এগিয়ে এসে নীলার চুলের পেছনে ধরে তাকে দেয়ালের সাথে আঘাত করতে থাকে। নীলা তখন চিৎকার করে কান্না করতে শুরু করে। রাকিব তখন তার একজন মহিলা অফিসারকে নীলাকে টর্চারের কথা
বলে তখন সেই অফিসার একটা লাঠি নিয়ে এসে নীলাকে মারতে শুরু করে। তখন নীলা চিৎকারে কান্না করতে করতে বলে, আমাকে আর মেরো না, আমি এরকম কোনো কাজ করিনি। আমাকে শুধু বলা হয়েছে এখানে এসে যেন এই কেসটার সমাধান করে আবার লন্ডনে ফিরে যাই, সেই জন্য আমি ফিরে যেতে চেয়েছিলাম। আমি এখানে এসেছিলাম শুধু ওই কাজটার সমাধান করতে, আর কোনো উদ্দেশ্য আমার ছিল না। প্লিজ আমাকে ছেড়ে দাও। কিন্তু তুমি কেন এইসব কাজ করলে? আর কে তোমাকে এইসব কাজ করতে বলেছিল? আমি জানি তুমি এই কাজ কোনোদিন একা করতে পারবে না, কারণ এই কাজ তোমার পক্ষে করা সম্ভব নয়। এটা খুবই ভয়ঙ্কর একটা কাজ। আমার সিকিউরিটি অনলক করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যদি তার নাম শোনো তাহলে তুমিও অনেক অবাক হয়ে যাবে, কারণ সে হচ্ছে রাজ, তোমার ভার্সিটির বন্ধু। রাজ পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়ার পর থেকে তোমাকে মারার জন্য খুঁজে বেরিয়েছে। যখন আমি জানতে পারলাম যে রাজ তোমার বিরোধিতা করছে, তখন আমার তোমার ওপর যে রাগ ছিল সেটা মেটানোর জন্য আমি রাজের সাথে যোগ দিয়েছি। তারপর আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমার খুব ভালো বন্ধু রাজ, ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি। এরপর লন্ডনে গিয়ে একসাথে কম্পিউটার সায়েন্স করেছি এবং সেখানে পড়াশোনা করেছি। কিন্তু রাজ অনেক লোভী ছিল, সে বিভিন্ন সময় খারাপ কাজের সাথে জড়িয়ে পড়েছিল। একবার সে অনেক বড় একটা চুরি করে ফেসেছিল এবং তাকে ধরে আমি পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিলাম, কারণ আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে তাকে তখন পুলিশে দেওয়াটা আমার কর্তব্য ছিল, সেই জন্য তাকে পুলিশে দিয়েছিলাম। এখন রাজের কথা শুনে আমার মাথা ঘুরতে শুরু করেছে। আমি তখন নীলাকে বললাম, কি বলছো নীলা? রাজ এই কাজ করেছে? রাজ কেন এই কাজ করলো? আর রাজ এখন কোথায় আছে? তাদের সকলের ইনফরমেশন আমার কাছে দাও, না হলে কিন্তু তোমাকে মরতে হবে, এখানে তোমাকে মেরে ফেলতে হবে। তোমরা রাজের বিরুদ্ধে কিছুই করতে পারবে না, কারণ রাজ এখন লন্ডনে আছে, আর লন্ডনে সে সবকিছু ভাগাভাগি করেই ফেলেছে। এখন তার কাছে কোনো টাকা অবশিষ্ট নেই। সে সেই টাকা দিয়ে কোনো একটা বড় প্রজেক্ট করতে চায়, আর তোমাকে একদম ধ্বংস করে দিতে চায়। তাই তোমরা রাজের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। আমি তখন ফিরিয়ে তাকে কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমার মুখ বন্ধ হয়ে গিয়েছিল। রাজের কথা শোনার পর থেকে আমার মনের ভেতরে রাজের প্রতি যে ভালোবাসা ছিল সেটা জেগে উঠেছে, কারণ রাজকে আমি অনেক ভালোবেসেছিলাম। তাকে জেলে দেওয়ার পর আমি অনেক দিন কান্না করেছি, কিন্তু অন্যায়কে যদি প্রশ্রয় দিতাম সেদিন, তাহলে আজ পর্যন্ত আমি অন্যায়কারী হিসেবে সবার সামনে পরিচিত হতাম। আমি সেদিন অন্যায়কে প্রশ্রয় দেইনি। আমার বন্ধু হওয়ার পরেও আমি রাজকে সেদিন পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিলাম। কি বলবো আর কি করব কিছু বুঝতে পারছিলাম না। তখন আমি রাকিবকে বললাম, রাকিব, তোমরা নীলাকে বন্দী করে রাখো, আমি 2-1 দিন পর ওর সাথে দেখা করব। আমার কেমন জানি করতে শুরু করছে তোমার সাথে, আমি পরে এই বিষয় নিয়ে কথা বলবো। এখন আমার কিছু বিশ্রামের দরকার বলেই আমি সেখান থেকে চলে আসলাম। বারবার নীলার কথাগুলো মনের মধ্যে ভেসে উঠছিল, আর রাজের সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো মনের মধ্যে ভেসে উঠছিল। অনেক মজা করেছি আমরা 2 বন্ধু মিলে, কিন্তু রাজ যে এভাবে খারাপ পথে ফিরে যাবে সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। কিন্তু রাজকে করতে চাইছে আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে যে কত মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে, কত মানুষের টাকা সে আত্মসাৎ করেছে। এখন রাজকে শাস্তি দিতে হবে, কিন্তু আমি কিভাবে লন্ডনে গিয়ে তাকে শাস্তি দিব? এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। আমি চিন্তা করছি আগে বিয়েটা করে নেই, বাবার ঝামেলার কাছ থেকে ছুটে যেতে পারলে পরে আমি নিশ্চিন্তে এই কাজ করতে পারব। ওদিকে রাজ বিষয়টা জানতে পেরে অনেক রেগে যায়। তার পাঠানো নীলা যে এভাবে ধরা পড়ে যাবে সেটা সে কোনোদিন ভাবতে পারেনি, সেজন্য সে অনেক টেনশনে পড়ে গেছে। সে তখন মাহিনকে আবার নিয়ে আসে। মাহিন, আমাকে যে করেই হোক ওই জায়গাটা আমার দখলে নিয়ে আসতে হবে। যদি ওই জায়গাটা এভাবে পড়ে থাকে তাহলে সেটা আমার কাছ থেকে চলে যাবে। সেজন্য ওই জায়গায় আমি কোনো একটা প্রজেক্ট করতে চাই। যদি ওই জায়গাটা আমার হাত থেকে একবার চলে যায় তাহলে আমার 100 কোটি টাকা লস হয়ে যাবে। কিন্তু তুই যেটা করতে চাচ্ছিস সেটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা কাজ, কারণ এই জায়গা নিয়ে এখন কেস চলছে। এই জায়গা কোনো কিছু করতে গেলে সমস্যা হবে, আমরা ধরাও পড়ে যাওয়ার আশঙ্কা বেশি। কোনো কিছু বুঝতে পারছি না। যদি ওই জায়গাটা একবার আমার হাত থেকে চলে যায় তাহলে কিন্তু আমি আর ওই জায়গাটা কোনোদিন ফিরে পাবো না। ওই জায়গাটা আমার আয়ত্তে রাখতে পারবো না।
কোনো কিছু বুঝতে পারছি না। যদি ওই জায়গাটা একবার আমার হাত থেকে চলে যায় তাহলে কিন্তু আমি আর ওই জায়গায় কোনোদিন ফিরে পাবো না। ওই জায়গাটা আমার আয়ত্ত রাখতে হবে, আর ওই জায়গাটা যদি আমার কাছে রাখতে চাই তাহলে আমাকে যে করেই হোক ওই জায়গাটা কোনো একটা কিছু বানাতে হবে। কিন্তু কি বানাবো? আমার মনে হয় এই জায়গা আবারও একটা ব্যাংক বানানো দরকার। তুই বুঝতে পারছিস এই জায়গা আগে ব্যাংক ছিল, এরপর যদি আমরা নতুন করে ব্যাংক করি আর সেই ব্যাংক টাকাগুলো কম সুদে দেই তাহলে এটা নিয়ে আরও বেশি আলোচনা হবে, আর আলোচনার মধ্যেই আমাদের ব্যাংকটা সবার কাছে পরিচিত হয়ে যাবে। আর প্রথমে কিছুদিন ভালো কাজ করতে হবে, এই ব্যাংকের মাধ্যমে মানুষকে সহযোগিতা করতে হবে, এতে করে মানুষের পছন্দ তালিকায় আমরা ঢুকে যাব, এরপর ভিতর থেকে সবাইকে শেষ করে দিব। এটা তুই ভালো কথা বলেছিস। আমি ওই জায়গায় আরেকটা ব্যাংক করব। ওই জায়গাটা আমার দখল করতেই হবে। তাই তুই সব কাজ শুরু কর। নীলা ওখানে ধরা পড়ে গেছে, তাই আমরা ওখানে যেতে পারবো না। ওখানে কিছু লোকজন রেখে দে আর ওদেরকে দিয়ে সব কাজকর্ম শুরু করে দে। কাগজপত্র সব কিছু রেডি রাখা আছে, টাকার যত প্রয়োজন হয় তত টাকা খরচ কর, কিন্তু ওই জায়গাটা আমার চাই। ওই জায়গা আর কাউকে আমি কোনো দিন ঢুকতে দিব না। তখন মাহিন দেশে কল করে কিছু লোকজনকে সেখানে লাগিয়ে রাখে, কারণ তারা এখন দেশে ফিরে আসতে চায় না। যদি দেশে ফিরে আসে তাহলে তারা ধরা পড়ে যেতে পারে, সেই জন্য তারা কিছু লোকজনকে দিয়ে সেখানে কাজ শুরু করায়। কাগজপত্র সব কিছু তাদের পক্ষে আছে, তাই কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। তারা লিগ্যালভাবে এখানে খুলবে, কিন্তু ওই ব্যাংকের আগের মালিক তার সব কিছু শেষ হয়ে গেছে। পাগলের মতো করছে লোকটার এত স্বপ্নের একটা ব্যাংক এভাবে ধ্বংস হয়ে যাবে, এটা সে কোনো দিন ভাবতে পারেনি। সাথে সাধারণ মানুষের এত দুঃখ কষ্ট কিভাবে মানুষ সহ্য করবে? কত লোকের টাকা ছিল এই ব্যাংকে, এত টাকা তারা কিভাবে ফেরত দেবে? যদি কোনো সরকারি ব্যাংক হতো তাহলে হয়তো সরকার তহবিল থেকে তাদেরকে টাকা ফেরত দিয়ে দেওয়া হতো, কিন্তু এটা একটা বেসরকারি ব্যাংক, তাই এই ব্যাংকের কোনো টাকা সরকারের পক্ষ থেকে আসবে না। ওদিকে দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। আজকে আমার বিয়ে। এই কয়েকদিন তিশার সাথে একদম আমার দেখাই হয়নি। আমি দেখা করতে চাইনি, কারণ ওর সামনে যেতে এখন আমার লজ্জা লাগছে। দেখতে দেখতে আমার বিয়েটা হয়ে গেল। বাসর ঘরে ঢুকলাম, তখন তিশা এগিয়ে আসে আমার পায়ে ধরে সালাম করলো। আমি তখন তিশাকে উঠিয়ে আমার সামনে দাঁড় করালাম, কারণ তার সাথে আগে আমি কিছু কথা বলে নিতে চাই। আমি তখন তাকে বললাম, তিশা, আমি জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা, কিন্তু আমার পরিবারের পক্ষ থেকে তোমার সাথে বিয়ে ঠিক করা হয়েছে, সেই জন্য আমি বিয়ে করে ফেলছি। আর সত্যি কথা বলতে আমি তোমাকে পছন্দ করি। এখন তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে তুমি আমার সাথে সংসার করতে পারো, আর যদি পছন্দ না করো তাহলে আমি তোমাকে সুযোগ দিচ্ছি চলে যেতে পারো, কারণ আমি কারো কাছে জোর করে সংসার করতে চাই না, আর আমি জানি জোর করে কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না। আদিত্যের কথা শুনে তিশা কি বলবে কিছু বুঝতে পারছে না। সে আদিত্যের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আদিত্য আবার ইশারায় জিজ্ঞাসা করে, তিশার উত্তর কি? তিশা তখন আদিত্যকে হঠাৎ করে জড়িয়ে ধরে বলে, যদি সত্যি বলতে চাই তাহলে আমি তোমাকে ভালোবাসি, কারণ আমি এই বিয়ের কথা বলেছি ভাবিকে। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কোনোদিন তোমার সামনে লজ্জার কারণে বলতে পারছিলাম না। আমি ভাবিকে বলেছি তোমার সাথে আমার বিয়ে নিয়ে কথা বলতে, সেজন্য আমাদের বিয়েটা হয়েছে। আমি তখন ওর কথা শুনে আমি ওর দিকে কিছুটা রাগে দৃষ্টিতে তাকালাম। এভাবে আমাকে সবাই বোকা বানালো। আমি তো ভেবেছি যে পরিবার সবাই বিয়ে ঠিক করেছে, কিন্তু আসল কার্যকলাপ যে করেছে সেটা তো আমি জানতেই পারিনি। তখন সে আমার দিকে তাকিয়ে হেসে দিল। আমি তখন তাকে জড়িয়ে ধরলাম। এরপর তাকে বললাম, তিশা, তুমি জানো আমি কেসটা নিয়ে অনেক সিরিয়াস হয়ে পড়েছি, কারণ এটাতে আমার পার্সোনাল লাইফ জড়িয়ে গেছে। আমার কিছু বন্ধুবান্ধব যাদের সাথে আমার পুরনো শত্রুতা ছিল তারা এইসব কাজ করেছে। আমি সব ইনফরমেশন পেয়ে গেছি, এখন তাদেরকে ধরতে হবে। তারা লন্ডনে বর্তমান অবস্থান করছে। লন্ডন থেকে তাদের এখানে কার্যকলাপ করাটা খুবই ভয়ঙ্কর। আমি তাদেরকে কিভাবে ধরব? আদিত্যের কথা শুনে আমার মাথায় রাগ উঠে গেল। আমি তাকে এত কষ্ট করে বিয়ে করলাম, কিন্তু বাসায় ঘরে সে কাজের কথা বলছে। আমি তখন তার দিকে তাকিয়ে রাগের দৃষ্টিতে বলে উঠলাম, এখন আমরা স্বামী স্ত্রী, সো এইসব বিষয় নিয়ে
কোনো কথা বলার দরকার নেই। আমরা যখন কাজের জায়গায় যাব তখন আমরা দুজন কর্মী, কিন্তু এখন আমরা স্বামী স্ত্রী, তাই এইসব বিষয় নিয়ে কোনো কথা বলবে না। আর তোমাকে আমি কথা দিচ্ছি, তোমার যে কোনো পরিস্থিতিতেই আমি তোমার পাশে থাকবো। এখন তাহলে বাসরটা করি। কথাটা বলার পর আমার ভিতরে কেমন জানি লজ্জা কাজ শুরু করলো। আমি তো আগে অনেক বেশি লজ্জা পেতাম, কিন্তু আজকে কেন জানি ওর সাথে কথা বলতে আমার লজ্জা লাগছে না। হয়তো ওকে ভালোবেসে ফেলেছি, সেটা বলতে পেরেছি, এটাই আমার ভাগ্যের বিষয়। তখন আদিত্য আর কিছু বলল না। আমি আদিত্যকে জড়িয়ে ধরলাম। এবার আমরা দুজন ডুব দিলাম ভালোবাসার নতুন এক সমুদ্রে। পরের দিন সকালে আমি উঠে কাজের জন্য বেরিয়ে গেলাম, কারণ এখন আমার বসে থাকলে হবে না, যে করেই হোক আজকে উপস্থিত একটা শিক্ষা দিতে হবে। কিন্তু যখন আমি বাইরে গেলাম তখন জানতে পারলাম যে ওই জায়গায় আরেকটা ব্যাংক শুরু হবে। এমনিতেই ওই জায়গা নিয়ে অনেক সমস্যা, এর মধ্যে আবার ব্যাংক শুরু হবে, এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। এটা নিয়ে মিডিয়া অনেক বেশি নিউজ করছে, আর মিডিয়ার একটাই সমস্যা, যখন কোনো একটা নিউজ ভাইরাল হয় তখন এটা নিয়ে সবাই পড়ে যায়। কোনো ভাইরাল নিউজ তারা প্রকাশ করতে চায় না, কিন্তু যদি কোনো খারাপ নিউজ একবার ভাইরাল যদি হয়ে যায় তাহলে সবাই এটা নিয়ে নিউজ করতে শুরু করে। আইনমন্ত্রীর সাথে দেখা করতে হবে, কারণ এটা কি আইন বিরোধী কাজ নাকি আইনের মধ্যে কাজ সেটা আমি জানি না, আগে সেই বিষয়টা জানতে হবে। যদি আইন বিরোধী কাজ হয় তাহলে এটা বন্ধ করতে হবে, কারণ এই জায়গার আসল মালিক সেই লোকগুলো নয়, তাহলে তারা কেন এখানে ব্যাংক শুরু করবে। আইনমন্ত্রীর সাথে দেখা করেই আমি বললাম, স্যার এই জায়গাটা নিয়ে এমনিতেই ঝামেলা রয়েছে, এর মধ্যে এই জায়গায় তারা নতুন করে আরও একটা ব্যাংক শুরু করতে চায়। আমরা সবাই জানি ওরা ব্যাংকটা চুরি করে নিয়েছে, কিন্তু তাদের কাছে দলিল কাগজপত্র থাকার কারণে কেউ তাদের বিরুদ্ধে মামলা করছে না। আর এদিকে আগের ব্যাংকের মালিকের মধ্যে সেই শক্তি নেই যে তিনি আবার একটা কেস করবেন, উনি একদম পাগলের মতো হয়ে গেছেন। এখন এই জায়গায় তারা ব্যাংক শুরু করতে যাচ্ছে, এটা কি কোনো আইন বিরোধী কাজ? যদি কোনো আইন বিরোধী কাজ হয় তাহলে আপনারা এটা বন্ধ করে দিন, কারণ এখানে যদি তারা টাকা রাখে তাহলে আবার সমস্যা হতে পারে। কিন্তু এই বিষয়ে আমরা কোনো কথা বলতে পারবো না, কারণ এটা তাদের জায়গা। এখন তাদের কাছে কাগজ জমি সব কিছু আছে। তোমরা যদি এটার বিরুদ্ধে কিছু প্রমাণ পেশ করতে পারো তাহলে সেটা বন্ধ করা যায়, কিন্তু এখন নিয়ম এবং কাগজপত্রে ওরা এই জমির মালিক, তাই তাদের বিরুদ্ধে কিছু করার সামর্থ্য কারণ নেই। তাই তারা এখানে ব্যাংক করতে পারে অথবা যে কোনো কিছু করতে পারে, তাই তাদেরকে কোনো বাধা দেওয়ার অধিকার আমাদের নেই। আমি বুঝতে পারলাম এভাবে কাজ করে কিছু হবে না, সেই জন্য আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম ব্যাংক হোক, এরপর আমি তাদেরকে আবার তাদের প্ল্যানেই বাজিমাত করে দিব। তারা যেমন ব্যাংক নিয়ে নিয়েছিল আমি ঠিক সেভাবেই ব্যাংকটা নিয়ে নিব। সেজন্য আমি অপেক্ষা করতে শুরু করলাম। যেহেতু ব্যাংকে সবকিছু আগে থেকেই প্রস্তুত, তাই নতুন করে কোনো জায়গা বা বিল্ডিং বানাতে হলো না, তারা আগের জায়গায় সবকিছু শুরু করলো, কিন্তু নাম এবং মালিকানা পরিবর্তন করে দিয়েছে। আমি তখন আমার কম্পিউটার এবং আমার কিছু জিনিসপত্র নিয়ে চলে গেলাম আমার বাড়িতে। আমার একটা আলাদা রুম আছে, কারণ আমি একা একা সবকিছু করতে চাই। আমার সাথে যদি কেউ কথা বলে তাহলে আমি কাজের গতি হারিয়ে ফেলি। আমি যখন কোনো কাজ করতে শুরু করি তখন যতক্ষণ না পর্যন্ত শেষ করি ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হতে পারি না। কিন্তু এই ব্যাংকের সাইটগুলো হ্যাক করা অনেক কষ্ট করে এখন আমার পক্ষে, কারণ রাত চাইবে তার ব্যাংক যেন পুরো সিকিউরিটির মধ্যে থাকে। সে জানে আমি এটা ভেঙে ফেলার চেষ্টা করব, সেই জন্য সে অনেক কঠিনভাবে সিকিউরিটি লক করে রেখেছে। এখন এটা ভাঙবো কী করে? আমি তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম এটার জন্য আমাকে তিশার সাহায্য নিতে হবে। ওদিকে ব্যাংক হয়ে গেছে, তাই কোনো ঝামেলা হয়নি। রাজ মনে মনে ভাবতে শুরু করে যে এইটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। সেই জন্য সে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পয়সা সব কিছু সেফে রেখে আবার চলে আসছে দেশে। দেশে আসার পর সে তার ব্যাংক শুরু করে। এখন তার বিরুদ্ধে আর কেউ নেই, তার কাছে ব্যাংকের কাগজপত্র এবং তার সব কিছু আছে, তাই তাকে কেউ ঝামেলা করতে পারবে না। সে তখন মনে মনে অনেক খুশি, কারণ কিছুদিন আগেও সে একদম রাস্তার ফকির ছিল, একজন অপরাধী ছিল, কিন্তু আজকে সে একটা ব্যাংকের মালিক, সেটা ভাবতেই পারছে না। ওদিকে আদিত্য তখন তিশার কাছে যায়। তিশা তখন আদিত্যকে দেখে এগিয়ে আসে। আদিত্য তখন তিশার কাছে গিয়ে বলে, তিশা, কি সাহায্য আদিত্য বলো? তিশা, এই ব্যাংকের কিছু ইনফরমেশন আমার প্রয়োজন, কারণ তারা ব্যাংকে অনেক ভয়ঙ্কর সিকিউরিটি সিস্টেম লাগিয়েছে, যে সিকিউরিটি সিস্টেম আমি ভাঙতে পারবো না। তাই এই ব্যাংকটা যদি আমাকে আমার নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হয় তাহলে ওদের কিছু ইনফরমেশন আমার দরকার। কিন্তু ইনফরমেশনগুলো আমি কিভাবে পাবো, এর জন্য আমি একটা প্ল্যান সাজিয়েছি। তুমি ভোক্তা অধিকার ডিপার্টমেন্টের সাথে কথা বলো, ওখান থেকে কিছু অফিসার নিয়ে তুমি এদেরকে চেক করার উদ্দেশ্যে ওখানে যাও।
কিন্তু আমরা চেক করে কি করব? ওরাই 3 দিন না 4 দিন হলো ব্যাংক খুলেছে। এর ভিতরে আমরা ভোক্তা অধিকার ডিপার্টমেন্টের লোকজন নিয়ে ওখানে গিয়ে কি লাভ হবে? তোমাকে নিয়ে এই কয়েকটা সমস্যা, তা তুমি কোনো কথা শেষ করার আগেই কথা বলতে শুরু করো। আমি যেটা বলেছি সেটা শোনো। তুমি ওখানে চলে যাবে, আমি তোমাকে কিছু জিনিসপত্র দিচ্ছি, তুমি চেক করার নামে ওই জিনিসপত্রগুলো সেখানে যেটা বলবো সেটা লাগিয়ে আসতে হবে। কিন্তু এতে করে আমার কি লাভ হবে? আমি তখন তিশার কথা শুনে তিশার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালাম। এটা কি বলছে? আমি তার স্বামী, তাকে একটা কথা বলেছি, কিন্তু সে এখানে লাভ লস খুঁজছে। তা তোমার কি লাভ চাই? তাহলে আমাকে একটু পিচ্ছি আদিত্য এনে দাও। আমি তখন তার কথা শুনে তার দিকে এগিয়ে গেলাম। সে এগিয়ে যাওয়ার কারণে পিছনে সরে যেতে শুরু করলো। আমি তখন তাকে বললাম, কি ব্যাপার? এই যে বললে তোমার একজন পিচ্ছি আদিত্য প্রয়োজন, তাহলে এখন পেছনের দিকে যাচ্ছ কেন? কাছে এসো বাবু। তখন সে লজ্জা পেয়ে গেল এবং আমাকে বলতে শুরু করলো, ঠিক আছে দাও, কি জিনিস দেবে আমি সেটাই লাগিয়ে দেব। আমি তখন 2-3টা খুব ছোট ছোট ক্যামেরা এবং আমার জিনিসপত্র দিয়ে তাকে বুঝিয়ে দিলাম কোনটা কোন জায়গায় লাগাতে হবে। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। তিশা তখন জিনিসগুলো নিয়ে চলে গেল এবং সেখান থেকে কিছু অফিসারকে নিয়ে চলে গেল সেই ব্যাংকে। ব্যাংকে যাওয়ার পর তিশাকে দেখে রাজ এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, অফিসার, আপনারা হঠাৎ এখানে? আসলে ভোক্তার অধিদপ্তর থেকে আপনাদের এই ব্যাংকে পাঠানো হয়েছে ব্যাংকের সব কাগজপত্র ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। আমাদেরকে সবকিছু দেখতে হবে। আপনারা এক কাজ করেন, ব্যাংকের সবকিছু চাবি আর কাগজপত্র আমাদের হাতে দিয়ে দিন, আমরা সবকিছু চেক করব। কিন্তু কেন? আমার ব্যাংকের সবকিছু ঠিক আছে, আপনারা এটা চেক করবেন কেন? কিছুই জানি না, আমাদেরকে শুধু পাঠানো হয়েছে চেক করার জন্য, তাই এত কিছু প্রশ্ন করবেন না, পরে কিন্তু ঝামেলা হবে। রাজ সবকিছু দিয়ে দিল। এরপর তিশা আর সেই অফিসারগুলো চেক করতে শুরু করলো। তারা শুধু চেক করার নাটক করছে, কারণ তাদের উদ্দেশ্য আরেকটা। তিশা তখন কৌশলে সবকিছু জায়গা জায়গায় লাগিয়ে দিয়ে সেখান থেকে সবকিছু ঠিক আছে বলে চলে আসলো। ডিউটি শেষে বাসায় ফিরে রুমে বসে আছে। তখন আদিত্য এসে প্রশ্ন করলো, কি ব্যাপার তিশা? তোমাকে যেটা বলেছিলাম সেটা ঠিক মতো করেছে তো? তুমি কি ভাবছো আমি আদিত্য চৌধুরীর স্ত্রী? আমি ঠিক মতো কাজ করব না, এটা কি করে হতে পারে? তোমার সাথে থাকতে থাকতে আমার বুদ্ধিও খুলে গেছে। আমি সবকিছু সঠিক জায়গায় সঠিকভাবে লাগিয়ে দিয়ে এসেছি, কোনো টেনশন করো না। তাহলে তো আমার বউ অনেক ভালো একটা কাজ করে ফেলেছে। তাকে তো এবার উপহার দিতেই হবে। তুমি যা চাইছিলে তা তো তোমাকে দিতেই হবে। দেখছি এত সুন্দরভাবে কাজ সম্পন্ন করেছো, তার উপহারটা কি নেবে না? তখন দুজনেই হেসে উঠল। এরপর আদিত্য গিয়ে তিশাকে জড়িয়ে ধরে তিশাকে সেই উপহার দিতে শুরু করলো। সেটা না হয় আপনারা না জানলেন। পরের দিন থেকে আদিত্য সিরিয়াস হয়ে পড়ল, কারণ আজকে থেকে সে ভালোভাবে কাজ করতে পারবে। আদিত্য তখন কিছুদিন বিশ্রামের সিদ্ধান্ত নিল, কারণ রাজকে এখন যদি অ্যাটাক করে তাহলে একটা টাকাও পাবে না, কারণ রাজ এখন নতুন নতুন ব্যাংক শুরু করেছে। টাকা তার কাছে নেই, যে ব্যাংক থেকে সব কিছু নিয়ে নেবে কিছুই পাবে না। আসল কথা হচ্ছে জায়গাটা যদি নাও পায় তাহলে সে যেন সাধারণ মানুষের টাকাটা ফেরত দিতে পারে, এটাই তার মূল উদ্দেশ্য। এভাবে দেখতে দেখতে প্রায় 2 মাস কেটে গেল। আদিত্য সব কিছু নিজের কন্ট্রোলে নিয়ে এসেছে, সেটা কেউ বুঝতে পারছে না। রাজ তখন অনেক খুশি, কারণ তার ব্যাংক খুব ভালোভাবে চলতে শুরু করেছে। প্রথম মাসে লেনদেন খুব কম হয়েছিল, কারণ এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। সেজন্য মানুষ তাদেরকে আর বিশ্বাস করতে পারছিল না। রাজ তখন বিভিন্নভাবে অফার দিতে শুরু করে, কম টাকায় মানুষকে লোন দিতে শুরু করে, যার ফলে আস্তে আস্তে মানুষের বিশ্বাসের জায়গায় চলে আসে এবং ব্যাংকে আস্তে আস্তে লেনদেন শুরু হয়। বাংলাদেশে একটা সমস্যা খুবই ভয়ঙ্করভাবে দেখা দিয়েছে, সেটা হচ্ছে কোনো জিনিস যদি ভাইরাল হয় তাহলে সেটা নিয়ে অনেক আলোচনা হয়, আবার কিছুদিন পর নতুন আরেকটা জিনিস ভাইরাল হয়, এরপর মানুষ সেটা ভুলে যায়। আগে কি ভাইরাল হয়েছিল সেটা মানুষ জানতে পারে না, সবাই ভুলে যায় নতুন ভাইরালের নেশায়। ব্যাংকের সবকিছু ভালোই চলছে, কিন্তু আদিত্যের মন থেকে সেই জিনিসটা যায়নি। তার মনে এখনও সেই ভয়ঙ্কর আঘাতের কথা মনে আছে। নীলাকে তারা এখনও বন্দি করে রেখেছে, কারণ সে রাজকে ধরে একসাথে দুজনকে শাস্তি দিতে চায়। সেই
ব্যাংকের মালিক অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন, কারণ তিনি এই মানসিক চাপ সামলাতে পারেননি, হার্ট অ্যাটাক করেছেন। এখন শয্যাশায়ী হয়ে বিছানায় শুয়ে আছে। আদিত্য তখন বুঝতে পারে এখনই উপযুক্ত সময়, সেই জন্য সে কাজ করতে শুরু করে এবং ব্যাংক থেকে সব কিছু নিয়ে নেয়। ঠিক সেই দিন যেদিন তার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল, দিনটি ছিল রবিবার। আজকেও সেই রবিবারে সবকিছু নিয়ে আসে। রবিবারে সে সবকিছু হারিয়েছিল, আজকের রবিবারে সে আবার সবকিছু ফিরে পেয়েছে। রাজ কোনো কিছুই বুঝতে পারে না, কারণ ব্যাংক ছুটির পর আদিত্য 1 ঘন্টার ভিতরে সবকিছু কমপ্লিট করে ফেলেছে, কারণ আগ থেকে সবকিছু তার কন্ট্রোলে ছিল। তাই সবকিছু করতে বেশি সময়ে প্রয়োজন হয়নি। যখন ব্যাংক থেকে সব ডকুমেন্ট তার কন্ট্রোলে চলে আসে, তখন সে আর চুরি করেনি, কারণ যদি চুরি করতে যায় তাহলে সমস্যা হতে পারে। সে বুঝতে পারে ব্যাংকের মালিকানা যদি তার কাছে চলে আসে, তাহলে ব্যাংকে থাকা সকল টাকা পয়সা সব কিছু তার কন্ট্রোলে চলে আসবে। পরের দিন যখন রাজ ব্যাংকে যায়, ব্যাংকে গিয়ে সে আশ্চর্য হয়ে যায়, কারণ ব্যাংকের কোনো কিছুই এখন আর আগের মতো নেই। সব টাকা পয়সা সব কিছু কেউ একজন হ্যাক করে নিয়েছে। রাজ তখন চিৎকার করে মাহিনকে ডাকে। দোস্ত, কি হয়েছে? আমি কিছুই বুঝতে পারছি না। ব্যাংকের অ্যাকাউন্টগুলোতে একটা টাকা পয়সা কিছুই নেই। কেউ একজন ব্যাংকের সব কিছু হ্যাক করে নিয়েছে। আমি তো ভাবছিলাম কিছুই হবে না, কিন্তু এখন দেখছি একটা টাকাও নেই। এই টাকাগুলো কোথায় গেল? এখন তো মানুষ আমাদেরকে মেরে ফেলবে। মানুষ মারার আগে আমি তোদেরকে মেরে ফেলবো। তোরা কি ভেবেছিলি আমাকে ফাঁসিয়ে দিলেই সবকিছু তোদের হাতে চলে আসবে? আমি সবকিছু ভুলে যাব, তাই না? আদিত্য চৌধুরীকে যে একবার আঘাত করে, সে আমার বিপরীতে আঘাতে কোনোদিনে বাঁচতে পারে না। আদিত্য চৌধুরী কতটা ভয়ঙ্কর সেটা তারা ভালো চেহারার পিছনে লুকিয়ে থাকে, কেউ সেটা দেখতে পায় না। আদিত্যের কথা শুনে রাজ আদিত্যের দিকে তাকায়। এতদিন পর আদিত্যকে সামনাসামনি দেখে সে কিছুটা ঘাবড়ে গেছে। আদিত্য তখন রাজের কাঁধে ধরে বলে, বন্ধু, তোমাকে আমি অনেক দিনে বলেছিলাম ভালো পথে ফিরে আসো, কিন্তু তুমি ভালো পথে ফিরে আসোনি। তুমি বারবার অন্যায় করতে চেয়েছো। তুমি জানো না অন্যায়কারীর শাস্তি কি। আজকে তোমাকে বুঝিয়ে দেব যে অন্যায়কারীর শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। আদি, আমাকে ছেড়ে দে বলছি। আমি আবার ফিরে আসব, তোকে সুখে থাকতে দিব না। এবার ফিরে আসার সুযোগ নেই। এবার গেলে আসল মজা বুঝতে পারবে। কোথায় আপনারা? আসুন। পেছন পেছন কিছু পুলিশ অফিসার তার কাছে আসে, কিন্তু সে তিশাকে বলে এসেছিল এখানে আসার জন্য, কিন্তু তিশা আসেনি কেন? তখন একজন পুলিশ অফিসারকে সে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তিশা আসেনি কেন? জানি না স্যার, ম্যাডাম আজকে পুলিশ স্টেশনে আসেননি। মনে হয় বাড়িতে কোনো সমস্যা হয়েছে অথবা অন্য কোনো কিছু, সেই জন্য আসেননি। আমরা জানি না কিছুই। আদিত্য তখন রাজকে সবার সামনে তাকে টেনে নিয়ে যায়। সাংবাদিকদেরকে খবর দেওয়া হয়েছে, কারণ আজকে সে সবকিছু মানুষের সামনে প্রকাশ করে দিতে চায়। যখন সাংবাদিকরা চলে আসে, তখন আদিত্য তখন সবার সামনে দাঁড়িয়ে বলে, সত্য জানার জন্য যে প্রতিজ্ঞা, আজকে আপনাদেরকে সেই সত্য কথা বলতে চাই। আপনারা সবসময় ভুল নিউজ প্রকাশ করেন, কিন্তু আজকে একটা সত্য নিউজ প্রকাশ করেন। এই যে দেখতে পাচ্ছেন, আসল অপরাধী কত টাকা ব্যাংক থেকে চুরি করে নিয়ে আছে ব্যাংকের মালিক হয়ে গেছে, কিন্তু সে বুঝতে পারেনি আদিত্য চৌধুরী কতটা ভয়ঙ্কর। আজকে তাকে সেটা বুঝিয়ে দিয়েছি। ব্যাংক থেকে যত ইনফরমেশন নিয়েছিলি সবগুলো আবার আমি ফিরিয়ে নিয়ে এসেছি। ব্যাংকে আগে যতজন কাস্টমারের লেনদেন ছিল সবাইকে উপযুক্ত প্রমাণ দিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনাদের সব টাকা ফিরিয়ে দেওয়া হবে, আপনারা কোনো চিন্তা করবেন না, কারণ আদিত্য চৌধুরী কারোর সাথে বেইমানি করেনি আর জীবনে করবেও না। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা আপনাদের উপযুক্ত প্রমাণ নিয়ে আসুন, আপনাদের টাকা ফেরত নিয়ে যান। আর এই অপরাধীকে দৃষ্টিমূলক শাস্তি দেওয়ার অনুরোধ করা হচ্ছে। যারা বর্তমানে লেনদেন করছেন তারাও ভয় পাবেন না, কারণ আপনাদের টাকা কিছুই করা হবে না। আপনারা এই ব্যাংকে বিশ্বাস করে টাকা রেখেছেন, এই ব্যাংকে যত টাকা রেখেছেন সবগুলো আপনাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। যেহেতু কাগজপত্র সব কিছু আমি ফিরিয়ে নিয়ে এসেছি, সেহেতু এই সব কিছুর বর্তমান মালিক আমি। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কোনোদিন ব্যাংকিং করব না। আমার বাবার অনেক বড় একটা বিজনেস আছে, আমি সেটা দেখাশোনা করব। আর এই ব্যাংকের জায়গায় সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। এরপর সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই করা হবে। তখন সবাই আদিত্যকে নিয়ে আলোচনায় ফেটে পড়ে। এতদিন আদিত্য সবার কাছে একজন বেঈমান ছিল, কিন্তু
আজ থেকে সে সবার কাছে বিশ্বস্ত মানুষ হয়ে গেছে। আসলে মানুষের জীবনে কত মোড় ঘুরে, কত না রং দেখতে হয়। মানুষের জীবনে আজ থেকে 3 মাস আগেও সে ছিল মানুষের কাছে বেঈমান, একজন বিশ্বাসঘাতক, কিন্তু আজ সে মানুষের কাছে একজন বিশ্বস্ত ব্যক্তি। সত্যি মানুষের জীবনের এই রং বেরঙের খেলা কিছুতেই শেষ হবে না। হয়তো আদিত্যের জীবনে আরও নতুন কিছু আসবে, সেটা সে কল্পনাও করতে পারবে না। আদিত্য এত কিছুর পর তিশাকে দেখতে পায়নি। হঠাৎ করে তার ফোনের মধ্যে কল আসে, সেটা তার বাবার কল। দেখে, ফোন ধরে। হ্যাঁ বাবা, বলো কি হয়েছে? আদিত্য, বাবা তাড়াতাড়ি হসপিটালে আসো, বৌমার কি জানি হয়েছে, সকালে হঠাৎ করে বেহুশ হয়ে গিয়েছে, এখন পর্যন্ত হুঁশ আসেনি, আমরা তো কিছুই বুঝতে পারছি না, আমরা হসপিটালে নিয়ে আসছি। আদিত্য সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না, মাথায় তার চিন্তা এসে গেছে। এই সুখের মধ্যে আবার কোন দুঃখের কথা তার মধ্যে চলে আসে। তখন সে দৌড়ে চলে যায় হসপিটালে। হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার তখন আদিত্যকে সান্ত্বনা দিয়ে বলে, মিস্টার আদিত্য চৌধুরী, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জন্য খুশির সংবাদ আছে। এতে আপনার ভয় পাওয়ার কিছুই নেই, আপনি বাবা হতে চলেছেন। আদিত্য তখন ডাক্তারের কথা শুনে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তার মনের মধ্যে যেন একটা আনন্দ কাজ করতে শুরু করেছে। আজকে একদিনে এত আনন্দের সংবাদ পাবে সে কল্পনাও করতে পারেনি। প্রায় 1 ঘন্টা পর তিশার জ্ঞান ফিরে। আদিত্য তখন তিশার পাশে বসে বলে, আমার কাজটা কমপ্লিট হয়েছে, আমি সবকিছু সমাধান করে ফেলেছি। আজকে তোমার উপহারটাও কমপ্লিট হয়ে গেল। তুমি কি খুশি হয়েছো? আমি খুশি হব, তুমি আমার কাছে একটু আসো। আদিত্য তখন তিশার কানের কাছে একদম মুখ নিয়ে যায়। তিশা তখন আদিত্যের গালে একটা কিস করে বলে, এইভাবে সারা জীবন আমার পাশে থাকবে তো? এখন তো আর আমি একা নই, সাথে আমার পিচ্ছি আদিত্যটাও আছে। তখন তারা একে অপরকে জড়িয়ে ধরে। এভাবেই চলতে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। সত্য একদিন সবার সামনে প্রকাশিত হবে, এটা চিরনিশ্চিত। তাই সবাই মিথ্যাকে বর্জন করুন এবং সত্যকে গ্রহণ করুন। সত্য মানুষকে মুক্তি দেয় এবং মিথ্যা ধ্বংস করে। আমাদের জীবনের মাঝে মাঝে পরীক্ষা আসে। আমরা যদি পরীক্ষার সময় শক্ত হাতে হাল ধরি তাহলে সব কিছু সমাধান করা সম্ভব, যেভাবে আদিত্য করতে পেরেছে। আপনারাও পারবেন। গল্পটা কাল্পনিক হলেও আমাদের জীবনের প্রায় এমন ঘটনা ঘটে, তাই আমরা যেন সত্যকে গ্রহণ করি এবং মিথ্যাকে বর্জন করি। আজকের গল্প এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।